আজকের প্রথম প্রশ্ন, অশ্বক্ষুরাকৃত হ্রদ বলতে আপনি কি বোঝেন? নদী নিম্ন প্রবাহে এই রকম এঁকে বেঁকে প্রবাহিত হয়। এবার দীর্ঘদিন ধরে এই বাঁকের মুখকে নদী যখন ক্ষয় করতে থাকে তখন এই যে দুটো পাড়, সেই দুটো পাড় একত্রিত হয়ে নদী সোজা পথে প্রবাহিত হয় এবং এই যে বাঁকটা সেটা একটা আলাদা করে একটা গর্তের আকারে নদীর পাশে পড়ে থাকে, একটা হ্রদের আকারে। এটাকেই কিন্তু বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃত হ্রদ। আশা করি বিষয়টি আপনি বুঝে গেছেন। এবারে সংক্ষেপে আমরা এটাকে কি বলতে পারি? আমরা বলতে পারি নদী পুরানো বাঁকা পথকে ছেড়ে যখন সোজা পথে প্রবাহিত হয় তখন পুরনো বাঁকটি নদীর এক পাশে হ্রদের আকারে পড়ে থাকে। এই হ্রদকেই বলা হয় অশ্বক্ষুরাকৃত হ্রদ। তাহলে এই যে হ্রদ, এটা ঘোড়ার খুঁড়ের মতো দেখতে, তাই একে অশ্বক্ষুরাকৃত হ্রদ বলা হয়। আশা করি অশ্বক্ষুরাকৃত হ্রদ নিয়ে আপনার মনের মধ্যে আর কোনো সংশয় নাই। নিম্ন প্রবাহে নদী এই রকম এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এবারে দীর্ঘদিন ধরে এই যে বাঁকের মুখ সেটা ক্ষয় করতে করতে নদী একসময় সোজা পথে প্রবাহিত হয় এবং এই যে বাঁকটি সেটি একটি হ্রদের আকারে নদীর পাশে পড়ে থাকে। এটাকেই বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃত হ্রদ। যদি বিষয়টা বুঝে যান তাহলে কিন্তু বারবার বারবার এই প্রশ্নগুলিকে মুখস্থ করতে হবে না। আসুন পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে আমরা কি বুঝি? তাহলে এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর উপর দিকে এইরকম করে কিন্তু অনেকগুলি রেখা টানা হয়েছে, তাই না? যে রেখাগুলির নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে যে রেখাটি গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে তাকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, ঠিক তার বিপরীত দিকে আমরা আরেকটি রেখাকে পাবো যাকে বলা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে সেটাকেই বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। অর্থাৎ এই রেখাটিকে ধরেই কিন্তু পৃথিবীতে দিন বা বার বা ক্যালেন্ডারের যে দিন সেটা গণনা করা হয়, তাই একে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হচ্ছে। এই রেখার পূর্ব দিকের অংশে আপনাকে একটা দিন বিয়োগ করতে হবে আর এই রেখার পশ্চিম দিকে আপনাকে একটা দিন যোগ করতে হবে। অর্থাৎ পৃথিবীতে নির্দিষ্ট একটা দিনে কোন তারিখ সেটা কিন্তু এই যে আন্তর্জাতিক তারিখ রেখা বা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা তার উপরে নির্ভর করে কিন্তু গণনা করা হয়। তাহলে যে দ্রাঘিমা রেখা একটা গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে এবং ঠিক তার বিপরীতে 0 ডিগ্রির বিপরীতে 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, এটাকে আমরা যদি 0 ডিগ্রি বলি, ঠিক তার উল্টো দিকে পৃথিবীর অপর প্রান্তে তার প্রতিপাদ স্থানে যে রেখাটি রয়েছে সেটাকে বলা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা। অর্থাৎ 0 ডিগ্রি গ্রিনিচের উপর দিয়ে যে রেখাটি গেছে সেটা এবং আন্তর্জাতিক তারিখ রেখা, সেই দুটোকে যদি আমরা কল্পনা করি সেটা সবটাকে নিয়ে কিন্তু একটা বৃত্ত তৈরি করছে। আসুন আমরা পরবর্তী 3 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সমাস কাকে বলে? দুই বা তার বেশি পদ যখন এক পদে পরিণত হবে তখন তাকে বলা হবে সমাস। যেমন বই একটা পদ, পত্র একটা পদ। তাহলে বই ও পত্র এটা মিলিত হয়ে হয়ে গেল বইপত্র। তাহলে এই যে বইপত্র এটাকে বলা হচ্ছে বই ও পত্র, এটা হচ্ছে ব্যাসবাক্য এবং বই ও পত্র এই দুটি পদ মিলিত হয়ে এক পদে পরিণত হলো, তাকে বলা হচ্ছে বইপত্র। এই যে বইপত্র এটাই হচ্ছে সমাসবদ্ধ পদ। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুই বা তার বেশি পদ যখন একত্রিত হয়ে একটা পদে পরিণত হবে তখন তাকে আমরা বাংলা ব্যাকরণের ভাষায় বলবো সমাস। আসুন 4 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। বাগধারা কাকে বলে? বাগধারা এমন পদগুচ্ছ যা আভিধানিক অর্থের বাইরে গিয়ে কোনো বিশেষ ভাবকে ফুটিয়ে তোলে। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন বেশ কিছু পদগুচ্ছকে, বেশ কিছু শব্দকে ব্যবহার করি যার আভিধানিক অর্থের বাইরে গিয়ে অঞ্চলভেদে বিশেষ একটা অর্থ প্রকাশ করে, তাকেই বলা হচ্ছে বাগধারা। যেমন তুই তো আজকাল ডুমুরের ফুল হয়ে গেলি। তাহলে ডুমুরের ফুল হয়ে গেল মানে তাকে আর দেখা যাচ্ছে না, সে ক্রমশ ডুমুরের ফুলের মতো অদৃশ্য হয়ে গেছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য কিছু শব্দ প্রয়োগ করা হলো, যে শব্দের আভিধানিক অর্থ নাও থাকতে পারে কিন্তু নির্দিষ্ট একটি অঞ্চল ভেদে সেই শব্দের নির্দিষ্ট একটি অর্থ রয়েছে, এটাকেই বলা হচ্ছে কিন্তু বাগধারা। আমরা ছোটবেলায় ক্লাস 10-এ এইরকম প্রচুর প্রচুর বাগধারা কিন্তু মুখস্থ করেছি এবং দৈনন্দিন জীবনে সেগুলোকে আমরা এখনো পর্যন্ত বহুল ব্যবহার করে চলেছি। আপনিও অনেক করছেন। বাগধারার সংজ্ঞা মুখস্থ রাখবেন এবং তার সঙ্গে
বেশ কিছু বাগধারা এবং তার যে অর্থ, সেই অর্থগুলো আপনাকে জানতে হবে। ইন্টারভিউ বোর্ডে আপনাকে কিন্তু এই বাগধারা থেকে প্রশ্ন করা হতেই পারে। আসুন, এর পরবর্তী রয়েছে বিভক্তি কাকে বলে। তাহলে বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যা নামপদের সঙ্গে যুক্ত হয় এবং একটি শব্দকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে, তাকেই কিন্তু বলা হচ্ছে বিভক্তি। তাহলে বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, অর্থাৎ বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যে নামপদের সঙ্গে যুক্ত হচ্ছে। নামপদ মানে হচ্ছে বিশেষ্য, সর্বনাম, এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে এবং এগুলোর সঙ্গে যুক্ত হয়ে একটি শব্দকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তুলছে, তাকেই বলা হচ্ছে বিভক্তি। অর্থাৎ শব্দ এবং তার সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে, দিয়ে পদ তৈরি করছে। আমরা কোনোদিন শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারি না, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়, তারপর সেই শব্দটি পদে পরিণত হয় এবং সেই পদ দিয়ে কিন্তু বাক্য তৈরি হয়। ইন্টারভিউ বোর্ডে যেন এই ধরনের ভুলগুলো না হয়। তাহলে বিভক্তি হচ্ছে সেই সকল বর্ণ সমষ্টি যা নামপদের সঙ্গে যুক্ত হয়ে তাকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তুলছে এবং শব্দ যখন বাক্যে ব্যবহারের উপযুক্ত হয়ে উঠছে তখন তাকে আমরা আর শব্দ বলছি না, আমরা বলছি পদ। আশা করি বিভক্তি কাকে বলে আপনি এই মুহূর্তে থেকে আর ভুলবেন না। এরপরে বলা হচ্ছে বাংলা কার কতগুলি রয়েছে। কার, সেই নির্দিষ্ট বিষয়টিকে বোঝার আগে আমাদের বুঝে নিতে হবে যে কার কাকে বলে। তাহলে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ তাকে আমরা বলি কার। অর্থাৎ এটা হচ্ছে, আমি লিখলাম আ, এটা হচ্ছে স্বরবর্ণের প্রকৃত রূপ এবং এই যে আ, তাকে আমরা কয়ের পাশে যখন লিখছি তখন এইরকম একটি কার চিহ্ন দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে ক, তার সঙ্গে যে আ দিচ্ছি, এই আটা হচ্ছে প্রকৃতপক্ষে একটি স্বরবর্ণ এবং এই চিহ্নের মধ্যে দিয়ে তাকে আমরা সংক্ষেপে প্রকাশ করছি, একেই কিন্তু বলা হচ্ছে কার চিহ্ন। একমাত্র বাংলা যে স্বরবর্ণ রয়েছে সেই স্বরবর্ণে শুধুমাত্র অয়ের কোনো কার চিহ্ন নেই, তার বাদে যা কিছু আছে আ, হ্রস্ব-ই, দীর্ঘ-ই, হ্রস্ব-উ, দীর্ঘ-উ, রি, এ, ওই, ও, ঔ প্রত্যেকের কিন্তু কার চিহ্ন রয়েছে। তাহলে বাংলা কার কতগুলি রয়েছে? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ যদি 11টি থাকে সেখানে শুধুমাত্র অয়ের কোনো কার চিহ্ন নেই, তাহলে অ কে বাদ দিলে বাকি কতগুলো স্বরবর্ণ থাকলো? 10টি স্বরবর্ণ থাকলো। সেই 10টি স্বরবর্ণেরই কিন্তু নির্দিষ্ট একটি করে কার চিহ্ন রয়েছে। এরপর বলা হচ্ছে FLN কি। FLN এর পুরো অর্থ হচ্ছে যে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। আমি একটু সহজ করে ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখুন, আমাদের স্কুলগুলো 1 থেকে শুরু হলো, 5-এ গিয়ে শেষ হবে, তাহলে তার মাঝামাঝি একটা পর্ব হচ্ছে কিন্তু 3, ক্লাস 3, তাই না? তাহলে একটা নির্দিষ্ট শিশু যে কাম্য শিখন সামর্থ্যগুলো তার জন্য রাখা হয়েছে, নির্দিষ্ট শিক্ষাবর্ষের অন্তে কতটা শেখা উচিত, সেটা যদি আমরা ক্লাস 5-এ গিয়ে জাজ করি, দেখা গেল 5-এ গিয়ে সে কিছু শেখেনি, তাহলে আমাদের তো কিছু করার নাই। তাই মাঝামাঝি একটা ক্লাস 3-কে ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ ক্লাস পিপি থেকে 1-2 পর্যন্ত পড়তে পড়তে এলো, 3-তে মাঝামাঝি একটা জায়গায় আমরা বিচার করে দেখলাম যে শিশুটা কাম্য শিখন সামর্থ্যগুলিকে রপ্ত করতে পেরেছে কিনা। কেন না, সেই সময় যদি দেখি যারা সেগুলোকে রপ্ত করতে পারেনি, তাহলে এখনো কিন্তু ক্লাস 4, ক্লাস 5 পর্যন্ত আমাদের হাতে সুযোগ থাকছে সে যেগুলো রপ্ত করতে পারেনি তাকে রপ্ত করিয়ে দেওয়ার। তাই ক্লাস 3-তে কি করা হচ্ছে? ক্লাস 3-তে শিশুদের একটা মূল্যায়ন করা হচ্ছে, দেখা হচ্ছে যে লিটারেসির বিষয়বস্তু এবং নিউমেরেসির বিষয়বস্তুর যে প্রাথমিক ধারণা সেটা তার মধ্যে আছে কিনা। অর্থাৎ সে বাংলা, ইংরাজি এগুলো বলতে পারছে কিনা, লিখতে পারছে কিনা, ছোট ছোট বাক্য তৈরি করতে পারছে কিনা ইত্যাদি বিষয়বস্তুগুলো পাচ্ছে কিনা, এবং তার সঙ্গে গাণিতিক যে সাধারণ ধারণা, আপনার গণনা করা, সংখ্যার ব্যবহার করা, দৈনন্দিন জীবনে গণিতের সাধারণ প্রয়োগগুলোকে করা, গাণিতিক সমস্যাগুলো সাধারণভাবে বুঝতে পারা, এগুলো করতে পারছে কিনা। এই যে বিষয়বস্তুটা, এটাকেই বলা হচ্ছে FLN, যেটা ক্লাস 3-তে গিয়ে কিন্তু একটা শিশুকে দেখা হচ্ছে, যাচাই করা হচ্ছে যে সে সেগুলো করতে পারছে কিনা। এটাকেই কিন্তু বলা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। অর্থাৎ লিটারেসির সঙ্গে লিটারেচারের সম্পর্ক রয়েছে এবং নিউমেরেসির সঙ্গে কিন্তু গণিতের সম্পর্ক রয়েছে। এই নির্দিষ্ট বিষয়টি মাথায় রাখলে এটা আপনার আর কোনোদিন ভুল হবে না। এরপরে 8 নম্বরে রয়েছে দ্বিতীয় শ্রেণীর কাম্য শিখন সামর্থ্যগুলি কি কি।
দ্বিতীয় শ্রেণীর কাম্য শিখন সামর্থ্যগুলি কি কি? তার অর্থ হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর যে শিশুটি বিদ্যালয়ে এসেছে, পর্ষদ কি ক্যালকুলেশন করেছে, দ্বিতীয় শ্রেণীর একটি শিশু যখন দ্বিতীয় শ্রেণীর পাঠটিকে শেষ করবে তখন তার কোন কোন বিষয়বস্তুগুলো রপ্ত হওয়া উচিত বা কোন কোন বিষয়বস্তুগুলিকে জানা উচিত, সেটাকেই বলা হচ্ছে কাম্য শিখন সামর্থ্য। ইন্টারভিউ বোর্ডে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে কাম্য শিখন সামর্থ্য বলতে আপনি কি বোঝেন? তাহলে নির্দিষ্ট একটি শ্রেণীকক্ষে একটা শিশুর সেই নির্দিষ্ট যে পাঠ্যক্রম অনুযায়ী যা কিছু রপ্ত করা উচিত বলে মনে করা হচ্ছে সেই বিষয়বস্তুগুলিকেই কাম্য শিখন সামর্থ্য বলা হচ্ছে। এবারে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 প্রত্যেকটি শ্রেণীর কিন্তু নির্দিষ্ট কিছু কাম্য শিখন সামর্থ্য রয়েছে। যেমন দ্বিতীয় শ্রেণীর কাম্য শিখন হচ্ছে যে সহজ বাক্য সে পড়তে পারবে। তাহলে দ্বিতীয় শ্রেণীর একটা শিশু সে যদি ঠিকঠাক সে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে তাহলে তার পক্ষে সহজ 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 শব্দের বাক্যগুলিকে তার মধ্যে পড়তে এবং লিখতে পারার ক্ষমতা জন্মে যাওয়া উচিত। হাতে রাখা সাধারণ যোগ বিয়োগ এগুলো সে কিন্তু করতে পারবে। জ্যামিতিক আকার সম্বন্ধে জানবে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কাকে বলে, চতুর্ভুজের ক্ষেত্রফল কাকে বলে, এগুলো সে নাও জানতে পারে, কিন্তু ত্রিভুজ কোনটা, এটাকে সরল রেখা বলা হয়, এটাকে বক্ররেখা বলা হয়, এটাকে বিন্দু বলা হয়, এই যে জ্যামিতির এই সাধারণ ধারণাগুলো তার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। এরপর বলা হচ্ছে 100 পর্যন্ত সংখ্যার ধারণা তার মধ্যে থাকবে। এই সংখ্যাগুলোকে দিয়ে সে স্থানীয় মান প্রকৃত মানের উপরে গিয়ে সেগুলোকে যোগ করতে পারা, বিয়োগ করতে পারা, এই সমস্ত সংখ্যা গুনতে পারা, গণনা করতে পারা, এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু ক্লাস 3 একটা শিশুর দ্বারা করা সম্ভব হবে এবং পরিবেশের সঙ্গে তার একটি সাধারণ পরিচিতি তৈরি হবে। ঠিক আছে, এগুলোই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কাম্য শিখন সামর্থ্য। আরো প্রচুর প্রচুর রয়েছে, কিন্তু আমি একদম সাধারণ বিষয়বস্তুগুলিকে তুলে ধরলাম। বেশ, এরপর রয়েছে ডেমো, দন্ত শয়ে তয়ে এবং দন্ত শয়ে থয়ের মধ্যেকার পার্থক্য এবং ঘনবস্তু বলতে কি বোঝায় সেটা। তোমরা সবাই ভালো করে দেখে বলো তো বোর্ডে আমি এটা কি লিখেছি? হ্যাঁ, জোরে বলো, ঠিক বলেছো, দন্ত স। আচ্ছা বলো তো এটা কি লিখেছি? ত। ঠিক বলেছো, এটা হচ্ছে কিন্তু থ। এইবার এই পাশাপাশি বর্ণগুলোকে যদি একসঙ্গে জুড়ে দিই তাহলে কি হবে, কে বলতে পারবে? ঠিক বলেছো, যুক্ত ব্যঞ্জন তৈরি হয়ে যাবে। বাহ, তাহলে দেখো এই হচ্ছে দন্ত স আর এই হচ্ছে ত, এই দুটোকে যদি জুড়ে দিই তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে দন্ত শয়ে তয়ে। সেটা কেমন দেখতে হবে? এই দেখো, এই রকম দেখতে হবে, তাই না? তাহলে দেখো এই যে দন্ত স এবং ত সেই দুটো যুক্ত হয়ে দন্ত শয়ে তয়ে হয়ে গেল। বেশ, এবার যদি আমরা দন্ত স এবং থ এই দুটোকে যুক্ত করে দিই তাহলে কি হবে? তাহলে কিন্তু দন্ত শয়ে থয়ে হয়ে যাবে। এই দেখো, এইটাকে কিন্তু বলা হচ্ছে দন্ত শয়ে থয়ে। বেশ, তাহলে বলো তো এই দুটির মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে? ঠিক বলেছো, এখানে কি রয়েছে? এখানে দন্ত স এবং ত এই দুটো যুক্ত হয়েছে, অর্থাৎ দন্ত স এর পরে অটা কিন্তু উচ্চারিত হচ্ছে না। আচ্ছা বলো তো এখানে কি হয়েছে? হ্যাঁ, এখানে কিন্তু দন্ত স-এর সঙ্গে থটা যুক্ত হয়েছে, অর্থাৎ এর মাঝে কিন্তু কোনো অ নাই। বেশ, এইবার তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে দন্ত স-এর তয়ে, এটা হচ্ছে দন্ত স-এর থয়ে। বেশ, এইবার তোমরা ভাবো তো দন্ত স-এর তয়ে দিয়ে একটা শব্দ কি হতে পারে? যদি বলি যে সে খুব ব্যস্ত হয়ে হাঁটছে, তাহলে এই যে বললাম ব্যস্ত, এই ব্যস্ত বানানটা লিখতে গেলে কি লিখতে হবে? এই দেখো, বয়ে জফলা দন্ত শয়ে তয়ে কি হয়ে গেল? ব্যস্ত। বাহ, খুব ভালো। বেশ, এইবার বলো তো দন্ত শয়ে থয়ে দিয়ে কি হতে পারে? এই স্থানটা না খুব ভালো। কি বললাম? এই স্থানটা খুব ভালো। তাহলে এই যে স্থান, এই স্থানের মধ্যে কি আছে? এই দেখো দন্ত শয়ে থয়ে আকার দন্ত ন। তাহলে তোমরা বুঝতে পারলে যে দন্ত স এবং ত যুক্ত হয়ে দন্ত শয়ে তয়ে হলো, যেমন ব্যস্ত, এবং দন্ত স এবং থ যুক্ত হয়ে দন্ত শয়ে থয়ে হলো, যেমন স্থান। বেশ, ঠিক আছে। এইবার বলো তো আমি যদি বোর্ডে লিখি মস্তক, কি বললাম? লিখি মস্তক। এই দেখো লিখলাম মস্তক। তাহলে এই মস্তকের মধ্যে কে কে আছে? হ্যাঁ, ঠিক বলেছো, এই দন্ত স এবং ত এই দুটো কিন্তু যুক্ত হয়ে মস্তক হয়েছে। বাহ, তোমরা দেখি সবাই খুব ভালো বুঝে গেছো। আচ্ছা বলো তো এই যে লিখলাম সুস্থ, এই সুস্থর মধ্যে কি আছে, কে বলতে পারবে? হ্যাঁ, ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে। এই দেখো দন্ত স রয়েছে এবং তার সঙ্গে কিন্তু থ রয়েছে। তাহলে তোমরা কিন্তু সবাই বুঝে গেলে যে দন্ত শয়ে তয়ে আর দন্ত শয়ে থয়ের মধ্যে পার্থক্য কি। বেশ, তাহলে সকলে নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। বেশ, এবারে আসুন আমরা ঘনবস্তু সম্বন্ধে একটা ডেমো দেখে নিই। আচ্ছা তোমরা মন দিয়ে দেখো তো বোর্ডের উপর আমি এটা কি এঁকেছি। হ্যাঁ, এটা এমন একটা ছবি যার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নাই, তাই না? বেশ, এইবার দেখো তো এই যে দাগটা টেনেছি এর মধ্যে কি কি আছে? এর মধ্যে কিন্তু দৈর্ঘ্য আছে,
প্রস্থ ও উচ্চতা কিছুই নাই। বেশ, এইবার যদি আমি এই ছবিটার কথা বলি, বলো তো এর মধ্যে কি আছে? এর মধ্যে কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। বেশ, এবার যদি আমি এই ছবিটা আঁকি তাহলে একটু ভেবে বলো তো এর মধ্যে কি কি আছে? ঠিক বলেছো, এর মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে, তাই না? তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে কিন্তু বলা হচ্ছে মাত্রা। তাহলে এর মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নাই, তাহলে কোনো মাত্রাই নাই। আচ্ছা, এর মধ্যে কি আছে? এর মধ্যে শুধুমাত্র দৈর্ঘ্য আছে, তাহলে এর মধ্যে কটা মাত্রা আছে? একটি মাত্রা আছে। আচ্ছা বলো তো এর মধ্যে কটি মাত্রা আছে? দুটি মাত্রা আছে। আর এর মধ্যে তিনটি মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। যেমন ধরো আমার হাতে এটা, এর মধ্যে কি আছে? এই দেখো দৈর্ঘ্য আছে, এই দেখো প্রস্থ আছে, এবং তার সঙ্গে কিন্তু উচ্চতা আছে, তাই না? তাহলে যার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে তাকে আমরা কি বলবো? তাকে কিন্তু আমরা বলবো ঘনবস্তু, তাই না? ঘনবস্তু। এই যে ঘনবস্তু, সেই ঘনবস্তু কি করে? সব সময় কিন্তু নির্দিষ্ট কিছু স্থান দখল করে থাকে। যেমন ধরো এই যে ডাস্টার, সেটা যদি আমি আমার হাতের উপর রাখি তাহলে কি হবে? সে কিন্তু নির্দিষ্ট একটা স্থান দখল করে নেবে। তাহলে যারা নির্দিষ্ট স্থান দখল করে নেয়, যার মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ঘনবস্তু। বাহ, খুব ভালো বলেছো। বেশ, এইবার তাহলে তোমরা দু একটা ঘনবস্তুর উদাহরণ আমাকে বলো তো, কে বলতে পারবে? তোমাদের হাতের কাছেই কিন্তু রয়েছে। বাহ, খুব ভালো বলেছো, বই। বই হচ্ছে একটা ঘনবস্তুর উদাহরণ, কারণ সে কিন্তু একটা জায়গা দখল করে আছে এবং তার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে। এই যে পেনটা, এই পেনটারও কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে এবং এই কিন্তু একটা স্থান দখল করে আছে। তাহলে এই যে কলম, এই কলম বা পেন, সেও কিন্তু একটি ঘনবস্তু। আশা করি তাহলে তোমরা সবাই বুঝে গেছো ঘনবস্তু কাকে বলে। বেশ, বলো তো তাহলে কাকে বলে রফিক? ঠিক বলেছো, যার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে এবং যে নির্দিষ্ট স্থান দখল করে থাকে তাকে আমরা বলি ঘনবস্তু। বাহ, খুব ভালো বলেছো। তাহলে সকলে নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। বেশ, তাহলে 8টি প্রশ্ন এবং 2টি টিচিং ডেমনস্ট্রেশন আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের সকলেই ভালো লেগেছে। আর এই যে 2টি টিচিং ডেমনস্ট্রেশন, তার মধ্যে কিন্তু আলাদা করে কিচ্ছু নাই, শুধু 2 থেকে 2.5 মিনিটের মধ্যে নির্দিষ্ট বিষয়টাকে পড়ানো রয়েছে। বেশ, তাহলে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধু বান্ধবীদের মাঝে ছড়িয়ে দেবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরো অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।